দেশের কত পদাবলী অংশুমালী। সবাইকে শুভেচ্ছা। অংশুমালী আয়োজিত এই বর্ণলিখন অনুষ্ঠানে সবাইকে স্বাগত। আমাদের সাথে আছেন নারায়ণ চন্দ্র দাস মহাশয়। আজকে আমি আগের পর্বের থেকে একটুখানি রিক্যাপ দিয়ে নিতে চাই, খুবই সংক্ষেপে। আগের পর্বে আমরা জানলাম বধ শব্দটার ক্রিয়াভিত্তিক বর্ণভিত্তিক শব্দার্থ আর বরাবর শব্দটার ক্রিয়াভিত্তিক বর্ণভিত্তিক শব্দার্থ। বধ শব্দটা এমনিতে আমরা যা জানলাম, যা আমাদের সাধারণভাবে আমরা যেভাবে ব্যবহার করি বা ডিকশনারিতে দেখলেও বধ শব্দটার একটা খারাপ মানে আমরা দেখতে পাই সবসময়, কিন্তু আমরা যেটা শব্দার্থ জানলাম আসলে যেটা হওয়া উচিত, বধ শব্দটা ভালোই শব্দ, কোনো খারাপ শব্দ না। সেটা হচ্ছে বাহির দান বা বাহকের দান। বাহককে ব দিয়ে প্রকাশ করা হচ্ছে আর দানকে দ দিয়ে প্রকাশ করা হচ্ছে, তো বাহির দান বা বাহকের দান হচ্ছে বধ। আর সেটারই একটা ভালো একটা ব্যবহার আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি, যেটা আমরা বাদ বলা হয়। বাদ কথাটা তো খারাপ না। বাদ হচ্ছে বাহি, যখন যে আধারে বাহি দান করছে সেটাকে বাদ বলা হচ্ছে। যেমন গান্ধীবাদ, মার্ক্সবাদ, সুফিবাদ, অর্থাৎ গান্ধীজি তার নিজের চেতনা ধ্যান ধারণা যে থিসিস বা থিওরির মাধ্যমে আমাদেরকে তার এই চেতনার বহনটা যে দান করছেন, সেই থিসিস বা থিওরি, এই আধারটাকে বাদ বলা হচ্ছে। মার্ক্সবাদ, সুফিবাদ বা আরো অন্যান্য যেসব বাদ রয়েছে, সেই একই বাহির দান যে আধারে আর কি দেওয়া হচ্ছে, বদের আধার বাদ। তো এটা আমরা জানলাম। আর বরাবর শব্দটা জানলাম যে আগের পর্বগুলোতে তো আমরা বর শব্দের মানে তো বুঝেইছি। বর শব্দের মানেটা আমাদের কাছে পরিষ্কার, যা বরণীয় বা যাকে বরণ করা হয় সেটাকে বর বলা হয়। তো বরাবর শব্দটা হচ্ছে যাকে আমরা বরণ করেছি, যাকে আমরা বরণ করে নিয়েছি, সে যদি আবার কাউকে বরণ করে নিয়ে থাকে, সেখানে দুটো বর এসে যাচ্ছে, বর্বর। তো এইভাবে হচ্ছে বর্বর শব্দটা তৈরি হচ্ছে। তো বর্বরের সাথে আমরা ইংরেজি শব্দ বারবারিয়ান, এটাও আমরা মিল পাই। তো এখানে আমার একটা প্রশ্ন ছিল, আগের পর্বে আমি একটু ব্যাখ্যা বিস্তৃত করেছি, প্রশ্নটা শুধু বলে দিচ্ছি এখানে, যে আমি যদি কাউকে শিক্ষক হিসেবে বরণ করি, তো সেই শিক্ষক সেও তো এতটা সমৃদ্ধ জ্ঞানী হয়েছে আরো অনেক কিছুকে বরণ করে, আরো অনেক কিছু অভিজ্ঞতা করে, আরো অনেকের সাথে মিলেমিশে। এবার আমাকে শিক্ষাদানের ক্ষেত্রেও যদি তার প্রয়োজন হয়, তার পরিসরটাকে বিস্তৃত করার জন্য যদি আরো কিছুকে বরণ করার প্রয়োজন হয়, আরো কাউকে বরণ করার প্রয়োজন হয় আমাকে শিক্ষাদানের জন্য, তো এক্ষেত্রে তো বর্বর শব্দটা তো খারাপ মানে দাঁড়াচ্ছে না। মানে যেটা শব্দার্থ বিধি অনুযায়ী যেটা বর্বর শব্দের খারাপ মানেটা বুঝলাম। তো এই একটা প্রশ্ন ছিল আমার আগের পর্ব থেকে। আর আরেকটা প্রশ্ন ঠিক না, ব্যাপারটা হচ্ছে আসলে সবকিছুই তো প্রত্যেক পর্বে সবকিছু নতুন নতুন শিখছি, প্রথম প্রথম শিখছি। তো আগের পর্বে হঠাৎ করে অংরূপিণী একটা শব্দ শুনলাম, তো এই ব্যাপারেও জানতে চাই। সেটা হয়তো সামনের দিকে আসবে, আজকের পর্বে হয়তো নাও হতে পারে। আর আর হ্যাঁ, আমাদের পোস্টে কয়েকটা কমেন্টে কয়েকটা প্রশ্ন এসছে, সেইগুলো বলে দিচ্ছি। রিয়াজ হোসেন কমেন্ট করেছেন, ক্রিয়াভিত্তিক বর্ণভিত্তিক জ্ঞান চর্চার উৎস কি শুধুই খান চক্রবর্তীর রচনাবলী? আচ্ছা, তারপরে উনি লিখেছেন, প্রশ্ন করেছেন, একজন সাধারণ বাঙালি কিভাবে এরূপ জ্ঞান চর্চায় আত্মনিয়োগ করতে পারে? তারপরে ওনার প্রশ্ন রয়েছে, একটি পর্বে নারায়ণবাবু বলেছিলেন যে সবকিছুর আদিসত্তা শিব। এখানে এরূপ বিশ্বাস নিয়ে ভিন্ন ধর্মের অনুসারীরা ক্রিয়াভিত্তিক বর্ণভিত্তিক জ্ঞান চর্চা করবে নাকি অন্য কোনো পথ আছে? আচ্ছা, তারপরে কৃতিরঞ্জন কৃতি প্রশ্ন করেছেন, বরাবর শব্দটা একটু উনি জানতে চেয়েছেন। আচ্ছা, এইগুলো আর কমেন্টের প্রশ্ন। আর আমার যে কনফিউশন ছিল সেটাও বলে দিলাম। আর আগের দিনের বোঝা ব্যাখ্যাতেও যদি কিছু আমার যদি কিছু বোঝার ভুল থাকে তাহলে সেটা একটু ঠিক করিয়ে দিন। আর এই প্রশ্নগুলি একটু যদি পরিষ্কার করে দেন, তারপরে আপনি আপনার আজকের পর্বে যা বলার আছে আপনি শুরু করুন। ধন্যবাদ। আসলে অনেকগুলো প্রশ্ন আছে, প্রশ্নগুলোর উত্তর দিয়ে আজকে আমি জানি না বর্ণমালায় ঢুকতে পারবো কিনা। অংরূপিণীর প্রশ্নটা যেটা এসছে, আমি এটা সানুনাসিক বর্ণগুলো, বিন্দু রূপিণী বা অংরূপিণী যে বর্ণগুলো আছে, 7টা বর্ণ,
সেগুলোর গ্রুপে আমি ব্যাখ্যা করব। সেটা বর্ণের অর্থে যখন যাব তখন ওটা আলাদা করে এই অংরূপিণী শব্দটা ব্যাখ্যা করব। সেই জন্য অঙ্ক শব্দের ভেতরে যে অংরূপের ব্যাপারটা আছে, সেটা যেহেতু অঙ্ক শব্দের বানান নিয়ে একটা প্রশ্ন ছিল যে কেন ওটা অনুস্বার হবে না উময় কয় হবে, সেটা উচ্চারণগত সমস্যা, সঠিক উচ্চারণ হবে না যদি আমরা অনুস্বার দিই, সেই কারণটা আমি বিশ্লেষণ করেছিলাম। সেটা যিনি প্রশ্ন করেছিলেন তিনি সেই উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন। তো সেটা আমি আলাদা করে বলছি না। আর প্রশ্ন ছিল বরণ শব্দের একটা ওই মূর্ধন্যটা, আমি একটু অনেকটা ওয়ান ওয়ে ট্রাফিকের মতো, সবসময় প্রাসঙ্গিক সবগুলো প্রসঙ্গ মনে পড়ে না। আসলে বরণের মধ্যে বরকরণটা চলমান থাকে, অনকৃত থাকে। অনকৃত মানে করা, সেটা দন্তন্য দিয়ে করা হয়। এখন বরণ শব্দে ওটা মূর্ধন্য হয়েছে নত্যসত্ত্ব বিধানের জন্য। তবে নত্যসত্ত্ব বিধান বলে মুখস্থ করে শেখা এক জিনিস, আর কেন মূর্ধন্য হচ্ছে, র বর্ণ আগে থাকলে মূর্ধন্য হয় বিশেষ বিশেষ পরিস্থিতিতে, তার কারণ হচ্ছে র বর্ণটা হচ্ছে মূর্ধন্য বর্ণ আর দন্তন্যটা হচ্ছে দন্ত বর্ণ। তো মূর্ধন্য আমরা যখন উচ্চারণ করি তখন জিহ্বা সে হয়তো ফ্ল্যাট থাকে, একেবারে ওষ্ঠের দিকে আনুভূমিক অবস্থানে থেকে অনেক বর্ণের উচ্চারণ হয়। অনেকগুলো শুধু ওষ্ঠ দুটো দিয়েই করা হয়, কণ্ঠ এবং ওষ্ঠ। আর কতগুলো আছে যেগুলো দন্তমূলকে স্পর্শ করে জিহ্বাটা, কতগুলো আছে মূর্ধাকে স্পর্শ করে, কতগুলো আছে তালুকে স্পর্শ করে। এখন যেহেতু বরণ শব্দে র বর্ণটা মূর্ধাকে স্পর্শ করে, তাই মূর্ধার থেকে মূর্ধন্য র যেহেতু জীবটা যেহেতু আমরা জীবের অগ্রভাগটা আমরা র উচ্চারণের সময় আনুভূমিক অবস্থা থেকে জিহ্বাকে আমরা বাঁকিয়ে নিয়েছিলাম, মূর্ধার দিকে ওটাকে ধাবিত হয়েছিল, উঠে গিয়েছিল ওপরে। ফলে তার পক্ষে মূর্ধাতেই অবস্থান করাটা অনেক সহজাত। সেই জন্য দন্ততে আবার তাহলে কি করতে হতো, জীবের অগ্রভাগকে আবার তালুকে পার করে, তালুকে উল্লঙ্ঘন করে তাকে আবার দাঁতে ফিরে আসতে হতো। যেহেতু র উচ্চারণের সময় আমার জিভের অগ্রভাগটা মূর্ধার দিকে চলে গেছে, ফলে রয়ের পরে মূর্ধন্য বর্ণটা উচ্চারণ করাটা অনেক বেশি সহজাত, ষড়যন্ত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সেই কারণে এই নত্যবিধিটা প্রয়োগ হয়েছে, র বর্ণ আগে রয়েছে বলে সেটা মূর্ধন্য হয়েছে। এই যে এটা অত্যন্ত বিজ্ঞান, এই যে যারা বলেন যে নত্যসত্ত্বের কোনো ভ্যালু নেই, কোনো অর্থ হয় না, দুটো নয়ের মধ্যে একটা নকে ফেলে দিয়ে সব দন্তন্য করে দাও তাহলে উচ্চারণটা সহজ হয়ে যাবে, এগুলো অত্যন্ত ভ্রান্ত ধারণা এবং অবৈজ্ঞানিক ধারণা। কারণ আমরা ক্রিয়াভিত্তিক বর্ণভিত্তিক শব্দার্থবিধিতে, শব্দার্থ তত্ত্বে আমরা শুধু ক্রিয়ার উপরে, ক্রিয়াজাত সমস্ত শব্দই যে ক্রিয়াজাত সেটা যেমন বলেছি, তেমনি বর্ণের গুরুত্ব শুধু ধ্বনির কথা নয়। ধ্বনিকে আমরা অতটা গুরুত্ব দিচ্ছি না, কারণ ধ্বনিগুলোর ভেতরে কোটি কোটি ধ্বনির ভেতরে আমরা মাত্র 50টা ধ্বনিকে বরণ করেছি 50 রকমের ক্রিয়াকারীর ভূমিকা বা ক্রিয়ার ভূমিকায় অবতীর্ণ হওয়ার জন্য। তো সেই বর্ণগুলোর বানানটাও বরণ ক্রিয়া থেকেই, যাকে বরণ করা হয় সেই তো বর্ণ, এবং এই বরণটা হবে ক্রিয়ার আধার রূপে বরণ করতে হবে। অর্থাৎ যাকে বরণ করব সে ক্রিয়ার আধার হবে, মানে ক্রিয়াকে ধারণ করবে সে, অর্থাৎ তাকে ক্রিয়া করতে হবে, ক্রিয়াশীল হতে হবে, এটাই শর্ত। অর্থাৎ আমরা ভাষাবিদরা, প্রাচীন শাস্ত্রবিদরা, তারা ওই বর্ণগুলোকেই নির্বাচন করে তাদের হাতে নিয়োগপত্র দিয়েছিল। অনেকটা এখনকার দিনের চাকরিতে যেভাবে বরণ করা হয়, অনেক বেকার যুবকদের মধ্য দিয়ে সাকার করার জন্য তাদেরকে বরণ করে নেওয়া হয়, অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে, ইন্ডাকশন ট্রেনিং দিয়ে তাদেরকে যেরকম দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়, এই বর্ণগুলোকেও সেই দায়িত্ব দেওয়া হয়েছিল, বরণ করা হয়েছিল, এবং সেগুলো খুব স্বাভাবিক প্রাকৃতিকভাবে দেওয়া হয়েছিল। এমন নয় কোনো পক্ষপাতিত্ব করে যে আমার পছন্দ হলো এই বর্ণটাকে। সমাজের সকলের সম্মতিক্রমে শত সহস্র বছরের ব্যবহারিক অভিজ্ঞতা থেকে তারা এই বর্ণগুলোকে নির্বাচন করেছিলেন বরণীয় বলে, স্বভাবত বরণ্য বলে, ন্যাচারাল সিলেকশন প্রসেস, যেটাকে আমরা ন্যাচারাল সিলেকশন বলি। সেই প্রক্রিয়ার ভেতর দিয়ে এগুলোকে বরণ করা হয়েছে। কারো ইচ্ছায় কেউ একজন হঠাৎ করে ঠিক করলেন যে এটা
এই বর্ণকে দিয়ে আমি এই ভূমিকায় পালন করব, এরকম ব্যাপারটা নয়। আরবিট্রারি কোনো কিছু হয়নি, স্বেচ্ছাচারিতার মাধ্যমে নয়, সমাজ সদস্যদের অভিজ্ঞতাকে সামনে রেখে তার ভিত্তিতে তারা করেছিলেন। তো ওই বরণ বানানটা কেন মূর্ধন্য হলো? বরণের ভেতরে বরণ ক্রিয়াটা অনকৃত আছে, অনকৃত অন সব থাকাটা দন্তন্য দিয়ে হওয়া উচিত ছিল, কিন্তু সেটা বানানটা কেন হলো? সেটা আমাদের ষড়যন্ত্রের উচ্চারণের সুবিধার জন্য দন্তন্যটা মূর্ধন্য হয়ে গেল। আসলে এই বানানের গঠনটা হওয়া উচিত ছিল দন্তন্য দিয়ে। আচ্ছা, তো দন্তন্য আর মূর্ধন্যর কি পার্থক্য? আমরা বর্ণের অর্থে গেলে সেগুলো বুঝবো, তখন ওই অংরূপিণীর একটা ব্যাপার আসবে। মূর্ধন্য তো অংরূপিণী, পঞ্চম বর্ণগুলো বর্গীয় বর্ণের, সেগুলো সবই অংরূপিণীর আধার। সেগুলো নানান অতিরিক্ত বর্ণের যে ভূমিকা, তার বাইরেও তারা কিছু শক্তিময় রহস্যময় ভূমিকা পালন করেন, সেই বিষয়ে আমি যাচ্ছি না। আরেকটা হচ্ছে বর্বর শব্দের অর্থের অস্পষ্টতা কোথায়। আসলে বরণ করাটা যেহেতু একটা ব্যক্তিগত স্তরেও যেমন চুক্তি, সামাজিক চুক্তি বা ব্যক্তিগত স্তরে চুক্তি, রাষ্ট্রের সঙ্গেও চুক্তি হয়, নিয়োগকর্তা যদি কাউকে নিয়োগ করেন তাদের ভিতরে যে চুক্তি হয়, সেখানে চুক্তির শর্ত পালন করতে হয়। তা এখন আমাদের এই আধুনিক সমাজ এত বেশি আমরা নীতিহীন হয়েছি, অনৈতিক হয়েছি, অনিষ্ঠাবান হয়েছি, অর্থাৎ চুক্তির শর্ত, আমি সরকারি চাকরি করি, যে আপনি শিক্ষকের উদাহরণ দিয়েছেন, সঞ্চালক শ্রীময় গঙ্গোত্রী চন্দ্রকে আমি জানাচ্ছি যে আপনি যে শিক্ষকের কথা বলছেন, আপনি তো শিক্ষককে বরণ করেননি, এ তো সরকার বরণ করেছে, পরোক্ষে আপনি বরণ করেছেন। আপনি আপনার পুরো সমাজ যে সরকারকে নির্বাচন করেছে, সেই সরকার বিদ্যালয়ে, স্কুলে বা কলেজে শিক্ষককে বরণ করেছেন। সেই বরণের চুক্তির শর্ত কি ছিল? তিনি নিষ্ঠার সঙ্গে কর্তব্যপরায়ণ হয়ে তিনি শিক্ষাদানের কর্তব্য পালন করবেন। কিন্তু আধুনিক সমাজে শিক্ষাদান, ধরুন আমরা এই যে বর্ণগুলোর বর্ণ পরিচয়, যেভাবে আমাদের প্রাচীন ভাষাশাস্ত্রী তার বর্ণের পরিচয়টা রেখেছিলেন, বিবর্তনের নামে বা আধুনিক আমরা বাংলা শিখছি, কিন্তু ইংরেজি ব্যাকরণকে বরণ করে নিয়েই শিখছি। তাহলে বাংলা ব্যাকরণ আমাদের যে স্বভাবসঙ্গত নিয়ম ছিল, সেই নিয়মটা তো আমাদের চুক্তি মতো পালন করা উচিত ছিল। আমাদের ভাষা মা, তার সন্তান আমরা। তাহলে আমার মা আমাকে বরণ করেছেন, তা আমি তার সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ, আমার মাকে আমি সম্মান করব। আমার মা ছেঁড়া শাড়ি পরা দুঃখিনী মা, সেই মুখ দেখে আমি ইংরেজি ভাষা মায়ের শরণাপন্ন হয়ে তার নিয়ম ভাষাতত্ত্বে অনুপ্রাণিত হয়ে আমি যে কাজটা করছি, এটা অনৈতিক, এটা কৃত্রিম, এটা চুক্তির শর্ত লঙ্ঘনকারী, স্বাভাবিক প্রাকৃতিক নয়। যে বরণটা স্বাভাবিক প্রাকৃতিক নয়, স্বভাবসম্মত নয়, সেইটাই হচ্ছে ক্ষতিকর, সে তার ভেতরেই বর্বরতা রয়েছে। আমার মাতৃভাষাকে আমি যেভাবে অবহেলা করছি, এটা বর্বরতা ছাড়া আর কি, মাকে অবহেলা করার মতো ব্যাপার। আমি যে ভাষায় প্রথম ভূমিষ্ঠ হওয়ার পরে যে মা বলে, আমি গর্ভস্থ অবস্থাতেও মার কথাবার্তা যে আমি শুনেছি, বা ভূমিষ্ঠ হওয়ার পরেও যে ভাষায় আমি মায়ের কাছে আমার নিজের স্বর, নিজের মনোকষ্ট, নিজের চাহিদা, চাওয়া পাওয়া, এগুলো আমি বর্ণন করেছি যে মাতৃভাষায়, সেই মাতৃভাষার বর্ণবোধই আমার তৈরি হয়নি। তো এখানে তো নিষ্ঠার অভাব রয়েছে। অর্থাৎ চুক্তি, আমার মাকে মেনে চলা, মাকে শ্রদ্ধা প্রদর্শন করা, মার প্রতি আমার কর্তব্য পালন করা, মাতৃভাষার প্রতি, সেই কর্তব্যে অবহেলা করছে। এখানে তো এইটা তো মডেল হতে পারে না, এটার ভিত্তিতে বর শব্দ ব্যাখ্যা হতে পারে না। যেখানে নিষ্ঠাহীনতা রয়েছে, যেখানে চুক্তির শর্ত লঙ্ঘন করছি, আমি যদি ব্যক্তিগতভাবে কোনো গুরুকে আমি প্রাইভেট টিচার হিসেবে নিয়োগ করি, সেখানে আমি তাকে বরণ করছি, কারণ যে বরণটা আমার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, বা আমার দিক থেকেও আমিও তো চুক্তির একটা অংশীদার, আমারও তো নিষ্ঠার সঙ্গে যে শিক্ষককে বরণ করা হচ্ছে, তিনি কি শেখাবেন সেইটা আমি নিষ্ঠার সঙ্গে গ্রহণ করব। এটাও যদি আমার ঘাটতি থাকে, তাহলে এই বরের যে বিকৃত চেহারা, বরণ ক্রিয়ার যে বিকৃত চেহারাটা আমরা দেখছি সমাজে, সেইটার জন্য ওই বর শব্দের অর্থকে কলুষিত করতে পারি না। এই বেসিক বোধটা থাকা দরকার, যে সেটা চুক্তিবদ্ধ হতে পারে, সেটা কোনো বেতনের শর্তে হতে পারে, কোনো পণ বা মূল্য দিয়ে হতে পারে। এখনকার শিক্ষা আমাদের কিনতে হয়, আমরা মূল্য দিয়ে সেটা কিনি, সেখানেও অনেক ফাঁক রয়েছে। যিনি দেন তিনিও তো এই বর্ণ পরিচয়ে শিক্ষিত হননি, তারই বা দোষ কোথায়? তিনি আসি যাই মাইনে পাই, কেউ আমি বলছি না সব শিক্ষকরা সেরকম দায়িত্ব পালন করেন, কেউ যদি করে থাকেন, তাহলে সেগুলো তো ব্যত্যয়, সেগুলো তো ব্যতিক্রম, সেগুলো তো ল্যাবরেটরির আলোচনায়, বিজ্ঞানের আলোচনায় আসতে পারে না। তো সেইগুলো নিয়ে প্রশ্নের মধ্যে অস্পষ্টতা রয়েছে। সেই জন্য আমি বলছি, বরণ শব্দের অর্থে কোনো অস্পষ্টতা নেই। আমি যদি যাকে বরণ করেছি
ব্যক্তিগত স্তরে বা সামাজিক স্তরে। আমি যে ক্যান্ডিডেটকে নির্বাচনে ভোট দিয়ে জিতিয়েছি, আমাদের সমাজের একটা বৃহত্তর অংশ, তার কর্তব্য ছিল এই সমাজ সদস্যদের সমস্যাগুলো লাঘব করা, তার সুখ দুঃখের সাথী হওয়া। তিনি এই গণভোটদাতা জনতার সন্তান, জনতা তাকে বরণ করে তাকে উত্তরদায়িত্ব দিয়েছেন যে তিনি আমাদেরকে আগামী 5 বছর সেবা শুশ্রূষা করবেন, আমাদের সমাজ সমস্যার সমাধান করবেন। তিনি সেই বরণীয় কর্তব্য, বরের যে কর্তব্য ছিল সেই দায়িত্ব তিনি পালন করলেন না। তিনি কি করলেন? ধনিক শ্রেণীর প্রতিনিধি হয়ে তিনি নিজের আখের গোছাতে শুরু করলেন বা সরকারি সম্পদকে বেসরকারির হাতে তুলে দিলেন। তো এই যে অনিষ্ঠা বা অনৈতিক কর্ম, অধার্মিক আচরণ, সেইগুলো তো ল্যাবরেটরি কন্ডিশনে আসতে পারে না। ওই বধ শব্দও তাই। বধ শব্দের ভেতরে ভালো খারাপের কোনো কনসেপ্ট নেই। বাহির দান, এখন বাহি যদি অশ্লীল চিন্তা বহন করেন তার শব্দে ভাষায়, বাহি যদি কোনো খারাপ ধারণা, মন্দ চিন্তা, ক্ষুদ্র চিন্তাকে বহন করে এগিয়ে নিয়ে যান, তাহলে বধ শব্দের মানে খারাপ হবেই, খারাপ হতে বাধ্য। কিন্তু সেটাকে ফিক্স করে দেওয়া শব্দটাকে, এটা হচ্ছে প্রতীকী শব্দার্থবিধির সীমাবদ্ধতা, আবার সেটা তার গুণ। এখনকার যুগ যেহেতু পুঁজিবাদী যুগ, গণতান্ত্রিক যুগ, এত কোটি কোটি প্রোডাক্ট নামকরণ করতে হবে, এত মানুষ তাদের চরিত্র অনুযায়ী, আগেকার দিনে নামকরণ হতো তার ট্রেডস দেখে, গুণাবলী দেখে। শিশুকে 5-7 বছর অপেক্ষা করতে হতো, তাকে গুরুজনেরা অবজার্ভ করতেন, প্রত্যক্ষ করতেন যে সেই শিশুর ভেতরে কি গুণের বিকাশ, কি কি লক্ষণ, কি কি দৃশ্যমান হচ্ছে তার ভেতরে, সেইটা দেখে তারা তার নামকরণ করতেন। অর্থাৎ নামটাও ক্রিয়াভিত্তিক ছিল। এখনকার দিনে গর্ভাবস্থাতেই শিশুদের নামকরণ হয়ে যায়, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে নামকরণ হয়। সেই নামের সঙ্গে তার ব্যক্তির সত্তার কোনো ট্রেটসের বা গুণাবলীর কোনো সম্পর্কহীন ভাবে নামকরণ করা হয়, অর্থাৎ অর্থহীন চর্চা। এই যে অর্থহীন চর্চা, প্রতীকী শব্দার্থের কোনো অর্থ শব্দের ভেতরে থাকে না, নামের ভেতরে থাকে না, এটা যাচ্ছে তাই ব্যাপার, আরবিট্রারি লোগোর মতো ব্যবহার করা হয় নামটাকে। একটা সংখ্যা যেমন 5 শুধু 5কেই বোঝায়, বা 3কে 3 সংখ্যা যদি লিখলে 3ই বোঝায়, সেরকম ভাবে একটা মানুষকে, একটা বস্তুকে নামকরণ করা হচ্ছে। তো সেইটা তো অন্য জিনিস, সেটার ভেতরে শব্দার্থের তত্ত্ব, সিমেন্টিক্স সেখানে কাজ করে না, সেখানে কাজ করে লোগো, প্রতীক। তো এইটা হচ্ছে প্রতীকী শব্দার্থ তত্ত্বেই আমরা এখন ধনতান্ত্রিক সভ্যতায়, আধুনিক সভ্যতা সেভাবে কলুষিত হয়ে গেছে, আমরা সেই ভাষা তত্ত্বে শিখেছি। আমি কাউকে তার জন্য সমালোচনা করতে চাই না, এটা খারাপ ভালো সেটা মানুষ বিচার করবেন। কিন্তু আমাদের পূর্বপুরুষরা আমাদের হাতে যে সম্পদ তুলে দিয়েছিলেন, পিওর, খাঁটি, বিশুদ্ধ দুধের মতো, বিশুদ্ধ তথ্য, যুক্তি, দর্শন পরিবেশনের মতো তারা এটা করেছিলেন। তো সেই জন্য বর্বর শব্দের ভেতরে যে বর্বরতা আছে, অর্থাৎ চুক্তির শর্ত লঙ্ঘন যদি কেউ করে, আমি যাকে বাহাদুর শাহ জাফর, শেষ মুঘল সম্রাট, তিনি নিজে স্বাধীন অন্য রাজাকে বরণ করতে চাননি ব্রিটিশ প্রভুদের, কিন্তু তিনি বাধ্য হয়েছিলেন। তার ক্ষমতা ছিল না আমাদের সমস্ত জাতিকে একত্রিত করে লড়াই করে সেই বৃহৎ বহিঃশত্রুকে পরাজিত করা, সেটা তার কর্তব্য ছিল, করে উঠতে পারেননি। তার কারণ তিনি ভেতরে ভেতরে অত্যন্ত দুর্বল হয়ে গেছিলেন। রাজশক্তির বিরুদ্ধে নানা রকম ভারতবর্ষে অনৈক্য ছিল, খণ্ড খণ্ড রাজারা আলাদা আলাদাভাবে স্বাধীনভাবে থাকতেন। ফলে মুঘল রাজ্যের যে পতনের আগের যে অবস্থাটা, সেই সময় সেই জন্য তাকে ব্যক্তিগতভাবে অনেক দোষী করা যায় না, কিন্তু তিনি বাধ্য হয়ে বরণ করতে হয়েছিল ব্রিটিশ হয়ে। সেটার মধ্যে দিয়ে আমরা দেখেছি ব্রিটিশ সভ্যতা ভারতবর্ষকে কিভাবে মানুষকে অত্যাচারিত করেছেন, নিপীড়নের জালে আটকে তাদেরকে অনাহারে পীড়ন যন্ত্রের সাহায্যে, দমন পীড়নের মাধ্যমে কি দুর্বিষহ করেছিলেন ভারতবাসীর জীবন, সম্পদ লুণ্ঠন করে তারা ইউরোপের সাম্রাজ্য গড়ে তুলে, সেসব অন্য ইতিহাস। আমি বলছি এগুলো হচ্ছে বর্বরতা। সেটা ছোটখাটো বরণ ক্রিয়ার, ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও, একটা বন্ধুত্বের সম্পর্কের ক্ষেত্রেও যদি বন্ধুর পারস্পরিক মর্যাদা রক্ষার সম্পর্কটা কোনোভাবে বিঘ্নিত হয়, পারস্পরিক মর্যাদা বোধটাকে রক্ষা করার চেষ্টা করতে হয় আমাদের, তবেই বন্ধুত্ব কোনো সম্পর্ক টিকে থাকে। সেখানে যদি সেই সম্পর্কে কেউ একজন বিশ্বাসঘাতকতা করেন, বিশ্বাসভঙ্গ বা নিষ্ঠার অভাব বা কোনো কারণে অনৈতিক কিছু করেন, তাহলে কি হবে? সেই সম্পর্কটা ভেঙে যাবে, এবং সেটা একটা মানসিক আঘাত, মানসিক বর্বরতা। ঠিক আছে? দুজন ভালোবাসেন, পরস্পরকে ভালোবাসেন, একজন যদি তার ভেতরে তারা পরস্পরকে বরণ করেছেন, সেখানে যদি বিশ্বাসের ভিত্তিতে সম্পর্ক ঘনীভূত না হয়, বিশ্বাসের অভাব থেকে যদি অন্য কিছুকে বরণ করা হয়, অর্থকে, ব্যক্তি স্বার্থকে, পরার্থ মানে ব্যক্তিগত লোভ লালসাকে অগ্রাধিকার দিয়ে দেয়, তাহলে তিনি অন্য জিনিসকে বরণ করছেন, সেটাও বর্বরতা এক ধরনের। প্রতিটি সম্পর্কের একটা আলাদা মূল্য আছে, প্রতিটি বরণ ক্রিয়ার একটা আলাদা চুক্তির মতো করে দেখতে হবে। সেটা
আইনি হোক, সামাজিক হোক, ব্যক্তিগত পর্যায়ে হোক, সেগুলো হবে। আরেকটা কথা হচ্ছে বদের ভেতরে, বদ কথাটা বললাম আমি, যে বাহির যিনি বহন করছেন ভাবধারা, চিন্তাধারা, জ্ঞানধারা, বস্তুধারা, পণ্যধারা, যাই বহন করুন না কেন, তিনি যদি খারাপ, এখন যদি চোরাই মাল কেউ বহন করে নিয়ে যান, তাহলে তিনি বদ কর্ম করছেন। তেমনি তার দানটা, তিনি যে দানটা করছেন সেটা খারাপ, মন্দ। ফলে বদ শব্দের অর্থ মন্দ হবে না, হতে পারে না, এটা নয়। কিন্তু সেটা বদ শব্দের ভেতরে এই ধরনের কোনো পক্ষপাতিত্ব নেই, যেটা খারাপ অর্থে হবে বা ভালো অর্থে হবে। সুকুয়ের ব্যাপারেও আমি কালকে এর আগের দিনে অনুষ্ঠানে বলেছিলাম, শব্দগুলো বিশুদ্ধ নির্গুণ অবস্থায় থাকে, সেটা সেটা কোনো ধর্মীয় রং থাকে না, কোনো সাম্প্রদায়িক রং থাকে না, ও বিশুদ্ধ ক্রিয়ার ধারণা থাকে, এবং ক্রিয়াকারী যিনি ক্রিয়াটা করবেন তার ধারণা থাকে। এটাই হচ্ছে ক্রিয়াভিত্তিক তত্ত্বের বৈশিষ্ট্য। তাহলে আপনি একটা অখণ্ড অর্থকে পাবেন, আপনি এখনকার প্রতীকী অর্থগুলোকেও বুঝতে পারবেন যে এগুলোর পেছনে কোন ক্রিয়াগুলো কাজ করছে। সেটা আপনার জ্ঞান মানে চিন্তার যে ক্ষমতাটাকে, পরিধিকে অনেকটা পরিব্যাপ্ত করবে, বৃদ্ধি করে দেবে। সেই জন্য এই তত্ত্বের প্রয়োজন আছে। প্রতীকী তত্ত্ব আছে, এটাকে তো খারিজ করা যাবে না রাতারাতি, এর বিকল্প হিসেবেও আমরা এই তত্ত্বকে হাজির করছি না, কিন্তু এটা পরিপূরক, কমপ্লিমেন্টারি, এবং এটা না হলে আমাদের অতীতের রুটে আমরা যেতে পারবো না। অতীতে যারা ক্রিয়াভিত্তিক ভাষায় লিখেছেন, সজ্ঞানে বা অজ্ঞানে, তারা এটাতেই অভ্যস্ত ছিলেন। তো সেটাকে যদি ডিসাইফার করতে হয়, যেটা একমাত্র করেছেন প্রথম এই বাংলা ভাষায়, ভারতীয় বা কিংবা পৃথিবীর বিশ্বের কোনো ভাষাতেই এই কাজটা যদি কেউ করে থাকেন, তার পুরোধা ব্যক্তি হলেন কলিম খান এবং তার সহযোগী রবি চক্রবর্তী। তারা দুজনে এই নতুন এক যে শব্দার্থকোষ করেছেন, বঙ্গীয় শব্দার্থকোষ, তার ভেতরে যে ক্রিয়াভিত্তিক বর্ণভিত্তিক তত্ত্বটা তারা উপস্থাপন করেছেন বাঙালির জন্য, বিশ্ব ভাষাভাষীর জন্য। তারা যদি প্রত্যেকেই তাদের নিজস্ব ভাষায় আদি ক্রিয়াভিত্তিক বর্ণভিত্তিক চেহারাটাকে উদ্ধার করে আনতে পারেন, তাহলে একটা পরমা ভাষার সৃষ্টি হতে পারে, আন্তর্জাতিক ভাষার সৃষ্টি হতে পারে। কিন্তু সেটা আবিষ্কার না করে আমাদের আদি যে এক ভাষা ছিল তার বৈশিষ্ট্যগুলোকে যদি আমরা সামনে নিয়ে আসতে না পারি, তাহলে একটা আন্তর্জাতিক ভাষা সৃষ্টি করা সম্ভব না। তো যাই হোক, এগুলো অন্য প্রশ্ন। আমি আরো যে প্রশ্নকর্তা ছিলেন, একটা ছিল বিশেষ করে জনাব রিয়াজ হোসেনের তিনটে প্রশ্নের উত্তর দিয়ে দিই। আজকে বোধহয় সময় খুবই সংকুলান। আপনার সময় কি কমে যাচ্ছে বলুন, আমি থেমে যাই এখানে। এই প্রশ্নটাই 2 দিন লেগে যাবে উত্তর দিতে। আমি সিরাজ হোসেনের উত্তরটা দেব। প্রথম প্রশ্নটা কি হবে 5 মিনিটে? আমি চেষ্টা করছি, আপনি আমাকে বলবেন, আমি সেই সময় থেমে যাব। ঠিক আছে, ঠিক আছে, আপনি ইন্টারভেন করবেন। উনি 3টে প্রশ্ন করেছেন যে এই ক্রিয়াভিত্তিক বর্ণভিত্তিক শব্দার্থ চর্চা, জ্ঞান চর্চার উৎস কি শুধুই খান চক্রবর্তীর রচনা বলি? হ্যাঁ, আপাতত এটাই একমাত্র উৎস। কারণ এর বাইরে যেগুলো আছে অমরকোষ বা নিরুক্ত, সেটাকে ডিসাইফার করতে গেলে সেখানে শুধু কিছু ধাতুর বিশ্লেষণ আছে, কিন্তু এরকম ভাবে সাজানো গোছানো বিজ্ঞানসম্মত বর্ণভিত্তিক বিশ্লেষণ নেই। আর আমরা মনে করি বর্ণগুলোও ধাতু, প্রতিটি বর্ণই একটা ধাতু, একটা ক্রিয়ার আধার। ফলে ওখানে 2-1টা বর্ণের উদাহরণ আছে, বর্ণকেও ধাতু বলে দেখানো আছে, কিন্তু নিপাতনে সিদ্ধ এগুলোও আছে, তারপরে অব্যয়গুলোর ব্যাখ্যাও আছে, কিন্তু বাকি সমস্ত বর্ণগুলোর সমন্বিত যে ধাতুগুলো, সেই ধাতুগুলোর ব্যাখ্যা আছে। সেটাও বেদের ব্যাখ্যা করতে গিয়ে যেটুকু দরকার সেটুকুই তারা করেছেন, তার ভেতরে সীমাবদ্ধ ছিল। কিন্তু এরকম পূর্ণাঙ্গভাবে কোনো লিখিত বা কোনো প্রাচীন উৎসের খবর আমরা পাইনি। তবে নিরুক্তকার যাস্কর গোষ্ঠীর রচনাবলী সেটাকে এই কলিম খানের তত্ত্বে উপনীত হতে সাহায্য করেছে। একটা নিশ্চয়ই পূর্ব জ্ঞান ছাড়া উত্তর জ্ঞান হয় না। কোনো আবিষ্কার, নতুন আবিষ্কার, আধুনিক আবিষ্কার, আইনস্টাইন যা আবিষ্কার করেছেন বা এখনকার আধুনিক পোস্ট মডার্ন যারা কোয়ান্টাম বিজ্ঞানের তত্ত্ব আবিষ্কার করছেন, তাদের পেছনে পূর্ব জ্ঞানীদের অবদান আছে। সেই সূত্রে অমরকোষের অবদান আছে, ভর্তৃহরির বাক্যপদীয়র অবদান আছে, এরকম প্রচুর প্রাচীন মধ্যযুগের ন্যায়শাস্ত্র নিয়ে যারা চর্চা করতেন তাদের অবদান আছে। এবং সর্বোপরি এই সাম্প্রতিককালের যে হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের বঙ্গীয় শব্দকোষ, সেটা একটা তথ্য ভাণ্ডার হিসেবে, তিনি ক্রিয়াভিত্তিক বর্ণভিত্তিক অর্থবোধ বুঝতে পারেননি, কিন্তু পরস্পর বিরোধী অর্থগুলো যেখানে যেভাবে প্রচলিত ছিল তার ব্যবহারগুলোকে তিনি তুলে ধরেছেন। সেটা একটা, যে কাজটা করতে গেলে আরো একটা দুটো জীবন লেগে যেত, তাহলে হয়তো আমরা কলিম খানকে, রবি চক্রবর্তীকে এভাবে পেতাম না। তো সেই দিক থেকে হরিচরণ চক্রবর্তীর বঙ্গীয় শব্দকোষটাও একটা বিরাট ভূমিকা পালন করেছে। এগুলো ওনার প্রশ্নের এই উত্তরেও আছে। আরেকটা প্রশ্ন ছিল, একজন সাধারণ বাঙালি কিভাবে
এই চর্চায় আত্মনিয়োগ করতে পারে। আমাদের সীমাবদ্ধতা আছে, কারণ কলিম খান, রবি চক্রবর্তীর রচনাবলী পাওয়াটা দুষ্প্রাপ্য। এটা তাদের পরিবারের, বিশেষ করে কলিম খানের পরিবারের সদস্যদের অধিকারে আছে, তারা ছাপাবেন কি ছাপাবেন না, কিভাবে ছাপাবেন, এটা তো অন্য কেউ ছাপাতে পারে না। আমরা যারা চর্চা করি তারা সেই জন্য খুব কুণ্ঠিত। অনেকেই আমাদের কাছে জিজ্ঞেস করেন যে এই শব্দার্থকোষ বা অন্যান্য গ্রন্থাবলী, রবি চক্রবর্তী কলিম খানের যৌথ রচনাবলী, সেগুলো আমরা কি করে পাবো। তো সেগুলো আমরা দিতে পারছি না, কিন্তু এছাড়া অন্য কোনো দ্বিতীয় উপায় নেই। এই বইগুলোর প্রচার প্রসার আমরা বঙ্গযানের মাধ্যমে করছি, বিভিন্ন লেখালেখি ছাপানোর চেষ্টা করছি, ব্যক্তিগতভাবে আমি টাইপ করে করে লেখাগুলোকে তুলে ধরার চেষ্টা করি। এছাড়া তো আর অন্য কোনো বিকল্প আমি পাই না, যতক্ষণ না বইগুলো বাজারীভূত হচ্ছে বা মানুষের কাছে পৌঁছচ্ছে। আরেকটা প্রশ্ন হচ্ছে, সবকিছুর আদি স্রষ্টা শিব, এমন বিশ্বাস নিয়ে, হ্যাঁ বলছি, হ্যাঁ সেটা বলতেই আছে। ঠিক আছে, তাহলে এটা আমি পরের দিন বলে আমি বর্ণমালার আলোচনায় চলে যাব। ধন্যবাদ, আজকে আমি এখানেই শেষ করছি। হ্যাঁ, আর নারায়ণবাবু যেটা বললেন আর কি, বর্বর শব্দের যে ভুল বোঝাবুঝির যে প্রশ্নটা জেগেছে আমার মনে, সেটা আমি গঠন করতে পারিনি। সেটা আমি একটু সময় নিয়ে ঠিক মতো ভাবে আমি পরবর্তী পর্বে আমি প্রশ্নটা বুঝিয়ে বলবো। আসলে আমি কি কোথায় আর আমার বলার দরকার নেই, আমি তো বুঝিয়ে দিয়েছি, আর বলার তো দরকার নেই, এটা বুঝিয়ে দিয়েছি। অন্য বিষয়ে চলে যাবো আমরা, শুধু বর্বরে আটকে থাকলে তো হবে না। পরিষ্কার হয়নি, আর আপনি বললেন প্রশ্নের গঠনটা ঠিক নেই, তো ওটা আমি প্রশ্নের উত্তর দিয়েছি, তো প্রশ্নটার উত্তর তো দিয়েছি আমি। না, প্রশ্নের গঠনটা আপনি বলুন, আমি ইন্টারাপ্ট করবো না। প্রশ্নের গঠনটা তো ঠিক নেই, আপনার কাছে হয়তো ঠিক মতো ভাবে প্রশ্নটা পৌঁছয়নি। তো ওই জন্য আমি আরেকটু দেখে বুঝে নিয়ে আপনার আজকের উত্তরগুলো আবার করে দেখে নিয়ে বুঝে নিয়ে আমি ঠিক মতো ভাবে প্রশ্নটা আবার বুঝিয়ে দেবো। ঠিক আছে, বলবেন। আর আর আজকে আরো আগের পর্বের কমেন্টে যে প্রশ্নগুলো বাকি থেকে গেল সেগুলো আরেকবার বলে দেবো পরের পর্বে। আর দর্শকদের বা শ্রোতা বন্ধুদের একটা অনুরোধ রাখছি, নারায়ণবাবুর শেষের কয়েকটা কথার সূত্র ধরেই, যে যেহেতু আমাদের মধ্যে এই চর্চার খুবই অভাব রয়েছে, আমাদের মধ্যে এই ব্যাপারে ইন্টারেস্ট আছে বা কিউরিসিটি আছে, এরকম লোকেরও খুব অভাব রয়েছে। তো যারা যারা আছেন, আপনারা যাদের যাদের ভালো লাগছে, তারা যদি নিজেরা যদি একটুখানি পড়াশোনা শুরু করেন, সবাই মিলে একা হাতে তো এগোনো সম্ভব না, একা হাতে তো এত বড় ধারণার গবেষণা, এত বড় ইতিহাস পুনরুদ্ধার করা তো সম্ভব না। এখনো প্রচুর কাজ বাকি আছে বলে শুনেছি ক্রিয়াভিত্তিক বর্ণভিত্তিক শব্দার্থ তত্ত্বে। তো যারা যারা আপনারা আগ্রহী, এগোতে আগ্রহী এই গবেষণায় বা এই পড়াশোনায়, তারা যদি একটু যোগাযোগ করেন বা নিজেরাও যদি বইপত্র কিনে বা বিভিন্নভাবে পর্যবেক্ষণ করে, বিভিন্ন কথাবার্তা বা শব্দ শব্দ ইত্যাদি পর্যবেক্ষণ করে যদি আপনারা যদি এই গবেষণায় বা এগোন বা পড়াশোনায় এগোন, বা সবসময় নিজেরা যদি চর্চার মধ্যে থাকেন, একটা অভ্যেস যদি তৈরি করেন প্রত্যেকটা শব্দার্থ বিশ্লেষণ করে বোঝার, যে কোনো কথা বা যে কোনো কিছুর ক্ষেত্রেই, তাহলে মানে আমাদের মানব সভ্যতার খুব উপকার হবে। মানে অনেক কিছু বোঝা যাবে, অনেক কিছু সমস্যার সমাধান হতে পারে। সবাইকে এই একটাই অনুরোধ দিয়ে আজকের পর্ব শেষ করছি। আগামী দিন দেখা হবে, আগামী সোমবার ভারতে সন্ধ্যে 8:30 আর বাংলাদেশে রাত 9টায় দেখা হবে। সবাইকে শুভেচ্ছা। আজকের পর্ব এখানেই শেষ করছি।